নমস্কার, অন্তর্হিতা ইউটিউব চ্যানেলের গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে গল্পটি পাঠ করব সেটি সৌভিক দাসের লেখা একটি ছোট গল্প, অনুবাদে তনুবদল। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কপালে থাকলে অশোক বনে চেরিও ফোটে। লাইব্রেরির শেলফে রক্তলাল রোমাঞ্চ গ্রন্থাবলীর মাঝে হঠাৎ এমন গোলাপি প্রচ্ছদের রম্য গ্রন্থ মিলে যাবে আশা করেনি হিমিকা। এক পাশে গোয়েন্দাগিরিটির রোমহর্ষক রাত নিঝুম, অন্য পাশে ঘুম নেই। মাঝে দুম করে দুর্লভ গ্রন্থ দ্য আউল ইন দ্য অ্যাটিক অ্যান্ড আদার পারপ্লেক্সিটিস, অর্থাৎ চিলেকোঠায় পেঁচা এবং অন্যান্য হ্যাপা। তা নিঝুম রাতে পেঁচায় যদি চিলেকোঠায় চেঁচায় এবং জীবনে যদি অন্যান্য হ্যাপা থেকে থাকে, তাহলে কোন খ্যাপায় ঘুমোতে পারে? এরকম নামে 3টে বইয়ে তো পাশাপাশি থাকারই কথা। ইংরেজি বইটি হাতে তুলে নিল হিমিকা। লেখক জেমস থারবার। বারবার হাত বদলের ইঙ্গিত বইটির দশায়। তবে মাকড়সার জাল বলে দিচ্ছে অনন্তকাল ধরে এই বই স্পর্শাভিলাষী। লাইব্রেরির এই অংশে সত্যান্বেষীদের অন্বেষণে আসা পাঠকদের কাছে বইয়ের নামেই তো বিধিবাম, কিন্তু হিমিকার কাছে থ্রিলারের মাঝে কমেডির ফিলার মন্দ নয়। বইটি নিয়ে পাঠগৃহের নিভৃত কোণে মুমেন্ট খুঁজে নিল হিমিকা, কিন্তু ফিলারের মধ্যে যে এভাবে থ্রিলার ঢুকে যাবে তখনও সে ভাবতে পারেনি। হালকা খিদের চোটে সবে মাত্র মুখে পুড়েছে একটা বিস্কুট। 10ম পৃষ্ঠায় ফিনফিনে কাগজে দুভাঁজ করা একটা চিরকুট। বিস্কুটটা টপ করে মুখে পুড়ে চিরকুট হাতে তুলে নিল হিমিকা। ভাবল কোনো পাঠকের গ্রন্থ সংক্রান্ত টিকা, কিন্তু চিরকুটের লেখাটা পড়েই চিরতা গেলা মুখে টুক করে বই এবং চোখ দুটোই বন্ধ করল। অন্যের চিঠি না বলে পড়ে ফেলা জীবনেই প্রথম। বঙ্গলিপির ব্যবহারে স্বল্প শব্দে লেখা প্রেমলিপিকা। অনুমান করাই যায় এই বইয়ের শেষ পাঠক এটিকে পৃষ্ঠা নির্ণায়ক হিসাবে ভুলবশত ব্যবহার করে ফেলেছিলেন। কিন্তু কিছুটা দোনামোনা সত্ত্বেও বইটি বাড়ি নিয়ে আসে হিমিকা, কারণ বইটি দুর্লভতা। তাছাড়া এই চিঠিটি উপেক্ষা করলেই তো হয়। কিন্তু দুপুরে নিজ কক্ষে শুয়ে বইটি পড়া শুরু করতেই অনুমান ভুল প্রমাণিত হলো। বুকের ওপর ধরা গ্রন্থবৃক্ষের বিভিন্ন অধ্যায় শাখা থেকে শরৎ শিউলির মতো আরও কয়েকটি চিঠি ঝরে পড়ল। এতগুলো চিঠি দিয়ে কেউ পেজ মার্ক করবে? অসম্ভব। তাহলে এই চিঠিগুলি বইয়ের খাঁজে রাখার উদ্দেশ্য? কৌতূহল শাসন করতে না পেরে হিমিকা চোখ বন্ধ করে চিঠিগুলি পড়ে ফেলল। চোখের পাতায় শুধু হালকা একটা ফাঁক রাখল। ওটাকে চোখ বন্ধ রাখাই বলে। পুরুষ যিনি লিখেছেন তার লেখাগুলো কষ্ট করে হলেও বোঝা গেল, কিন্তু অনুভূতি প্রকাশে সমানেই দুরূহ গণিত ব্যবহার করেছেন। যেমন, এই 1 সপ্তাহ বারবার তোমার সঙ্গে চোখাচোখি হচ্ছে, সেটা দৈবাত হওয়া প্রবাবিলিটি লো, তাই মনের মধ্যে তোমার প্রতি এক পাই অনুভূতি জেগেছে। কথা বলার সুযোগ হচ্ছে না, কারণ তুমি বান্ধবী সার্কেলে সেন্টার হয়ে রয়েছ। অনেক কষ্টে হিমিকা বুঝল পাই এর ব্যবহার ইরেশনাল বোঝাতে। মহিলার চিঠিগুলি সম্পূর্ণ দুর্বোধ্য। পুরুষটির দ্বিতীয় চিঠিতে তার কারণটিও লিপিবদ্ধ। ভারতকে উত্তর বাই দক্ষিণ এরকম একটা ফ্র্যাকশন ভাবলে তোমার আদিনিবাস যে ডিনোমিনেটরে, সেটা তোমার লিপি থেকে বুঝতে পারছি। লিপিটি কি তামিল? উত্তরের খোঁজে চিঠিগুলিতে আধবোঝা চোখ বোলালেও মনের জমি জবরদখলে উত্তরের থেকে প্রশ্নই এগিয়ে থাকল। পুরুষটি যে প্রেমে হাবুডুবু সে তো চিঠি থেকে স্পষ্ট। মহিলার মনের ভাব তার দক্ষিণী ভাষায় মুখ লুকিয়ে। যদি তার মনেও পুরুষটি সম্পর্কে অনুভূতি না থাকে, তাহলে সব চিঠির উত্তর দেওয়া কেন? দুজনের এত প্রেম থাকলে সমানে নিজেদের ভাষায় চিঠি লেখালেখি কেন?
পুরুষটির শেষ চিঠিতে প্রশ্ন। পত্র বিনিময় বাড়ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, কিন্তু কথার আদান প্রদান সংখ্যায় আজও আর্যভট্টের আবিষ্কারে পড়ে আছে। তোমার কাছে কি আমার ভালোবাসার রেসিপ্রোকেটাল রয়েছে? দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা কি এ জীবনে এক হতে পারি? এর উত্তরও তামিলে, এবং তারপর দুম করে চিঠির আদান প্রদান বন্ধ। গল্পের শেষটা কমেডি না ট্র্যাজেডি? কি হলো, চা খাচ্ছ না যে? জুতোর শুকতলা ধোয়া জলের মতো খেতে হয়েছে। আমার স্ত্রী বেঁচে থাকলে চায়ের স্বাদ জব্বর হতো। খুব তাড়াতাড়ি চলে গেল অনামিকা, ছেলে মেয়েও বিদেশে। বহুদিন আমি একলা মানুষ, কাজ চালানোর মতো চা বানাই। নুন মরিচ চুলে জয়দীপ বললেন হিমিকাকে। হিমিকা একবার জয়দীপবাবুর পিছনের দেওয়ালে তাকালো। দেওয়াল জুড়ে ওর স্ত্রীর যুবতী বয়সের ফটোগ্রাফ, সাদা কালো ছবিতে দুষ্টু চোখের রঙিন ঝিলিক। মাঝ হাসিতে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি। কিন্তু ফটোগ্রাফারের অনুরোধ রক্ষার হাসি নয়, স্বতঃস্ফূর্ত। কুঁচকে যাওয়া চোখের কোণগুলো ভীষণভাবে জীবন্ত, যেন বলতে চাইছে, জীবনের মান কি আর বছরে বিচার হয়, হাসির সংখ্যায় হয়। স্যার, জুতোর শুকতলা ধোয়া জল খাওয়ার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু আপনার তৈরি চা মন্দ নয়। তবে আবার কষ্ট করে চা বানাতে গেলেন? তুমি এত বড় একটা স্মৃতির ঝাঁপি ফেরত দিলে আমায়, একটু চাও অফার করব না? আমার স্ত্রী থাকলে চায়ের সঙ্গে টাও জুটত। সি লাভড কুকিং। মানে, আপনার প্রাক্তন প্রেমিকা চিঠি এনেছি দেখেও আমাকে ভালো মন্দ খাওয়াতেন? ওহো, এটা খেয়াল ছিল না। ভালো মন্দের বদলে তাহলে গালমন্দের চান্সই বেশি ছিল। আমার বউ আবার কামাল হাসানের প্রায় সবকটা সিনেমাই দেখেছে, কিন্তু একটা মনের কথা বলবো, ও গালমন্দ করতো না। সি ওয়াজ আ জেন্টাল সোল উইথ মডার্ন আউটলুক। এসব ঈর্ষা টির্ষার অনেক ঊর্ধ্বে। আচ্ছা, একটা ব্যাপার বলো তো, তুমি হঠাৎ আমার ব্যক্তিগত ব্যাপারে এত উৎসাহী কেন? জয়দীপবাবুর প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়ল হিমিকা। কৌতূহলের তাড়নায় লাইব্রেরি ফিরে গেছিল সে। নিজের সাংবাদিক পরিচয়পত্র দেখিয়ে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করেছিল। একটা সময় এক মহিলা ও এক পুরুষ পর্যায়ক্রমে এই বইটি পড়তে নিচ্ছিলেন, তাদের নামগুলি জানাবেন? লাইব্রেরির বিগত 50 বছরের তথ্য এখন ডিজিটাল মাধ্যমে ঢুকে পড়েছে, তাই কিবোর্ডের কয়েকটি মাত্র খটাখট শব্দ সময় সারণী ধরে অনেকটা পিছনে গিয়ে নাম ঠিকানা তুলে আনলো মুহূর্তেই। সেই ঠিকানা ধরেই জয়দীপবাবুর বাড়ি পৌঁছে গেছে সে। জানত মোক্ষম প্রশ্নটি ধেয়ে আসবেই, তবু বিব্রত হলো। ওই যে বললাম, নিউজ পেপারে জাতীয় বিপর্যয়ের খবরগুলো কভার করতে করতে। আমাদের চিঠিগুলো জাতীয় বিপর্যয়ের কি আছে? না, মানে আমি বলতে চাইছি, জার্নালিজম করতে করতে আমি জাত কৌতূহলী, বজ্জাতও বলতে পারেন। লাইব্রেরি বই থেকে রোজ রোজ তো আর এরকম পত্রাবলী ঝরে পড়ে না। অবশ্য আপনি এ ব্যাপারে কিছুটা না বলতে চাইলে। ও নো, শিট। আপনার সঙ্গে পুষ্পাবল্লী দেবীর কথাবার্তাও কি একজন বাংলায় একজন তামিলে? ধুর, কথাই হলো না তালগোলে। ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে এসেছিল 1 মাসের জন্য। চেন্নাইয়ের সেন্ট ফ্রান্সিস কলেজ ফর উইমেনের ছাত্রী। আমি গণিতের ছাত্র। লাইব্রেরিতে অগণিতবার চোখাচোখি হতেই মনে হলো হৃদয় এমন কিছু দেখতে পাচ্ছে যেটা চোখে ধরা দিচ্ছে না। শো মানে আমাদের কলেজের মেয়েগুলোর সঙ্গে সেঁটে থাকতো। কাছে ঘেঁষার চান্সই পাচ্ছিলাম না। লাইব্রেরি থেকে বেরিয়েই একটা গাড়িতে উঠে হস্টেলে ফিরে যেত। 1 সপ্তাহ মাথায় লাইব্রেরিয়ানের হাত থেকে যখন বইটা সংগ্রহ করছিল, তখন দেখলাম কাউন্টারে একা। সাহস করে এগিয়ে গিয়ে একটা পাতায় চিঠিটা গুঁজে দিয়েই আমি উইসেন বোল্ট। এখনও তো জানি না দুজনে ভাষার অমিল। এতদিন দূরে বসে ওদের ফিসফিসি শুনেছি। উনি উত্তরই বা দিলেন কেন, তাও নিজের ভাষায়? আমার বন্ধু কার্তিকেয়ন চিঠিগুলো অনুবাদ করে দিত। কোনো চিঠিতেই জানায়নি ইংরেজিতে লিখত না কেন।
আপনিও তো আশ্চর্য লোক মশাই, আপনি বাংলায় লিখতেন কেন? কলেজে আমার ইংরাজি ছিল দুর্বল, বাংলা মিডিয়ামে পড়েছি। মেসির হাতে ব্যাট ধরিয়ে বুমরার সামনে দাঁড় করিয়ে দেওয়া আর আমাকে ইংরাজিতে প্রেমপত্র লিখতে বলা, তখন একই ব্যাপার। 3 নম্বর চিঠিটা থেকে ব্যাপারটা একটু মজা পেয়ে গেলাম। নিজেদের স্বাচ্ছন্দ্যের ভাষাতেই লেখালেখি চলতে থাকুক। বুঝলাম ও কোনো বান্ধবীকে দিয়ে আমার বাংলা ট্রান্সলেট করাচ্ছে। বারবার উত্তর দিচ্ছে দেখে ধরেই নিলাম প্রেমটা দুতরফা। উনি বান্ধবীকে দিয়ে অনুবাদ করাচ্ছিলেন না বন্ধুকে দিয়ে? সেটা তো খোঁজ নিইনি। প্রেম কিন্তু দুতরফাই ছিল। শেষ চিঠিতে তো উনি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তারপরও বলছেন কথা হয়নি কোনো দিন। দাঁড়াও, কি বলছো তুমি? ও তো আমার শেষ প্রশ্নের উত্তরই দিল না। পুষ্পাবল্লী দেবী শেষ চিঠিটা জয়দীপবাবুর দিকে এগিয়ে দিল হিমিকা। বলল, এতে লেখা আছে, ইন্নু মরু মানি নেরাত্তিম অনিলান্নাম ক্যান্টিন ইলা সান্নিকালাম, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আমরা অনিলদার ক্যান্টিনে দেখা করতে পারি। জয়দীপবাবুর চিরকুটে চোখ বোলালেন। আজও ভাষা বুঝলেন না। তুমি শিওর এতে এটাই লেখা আছে? হ্যাঁ, কার্টসি, গুগলের ইমেজ ট্রান্সলেটর। কিন্তু এই চিরকুট পেলে কোথায়? অন্যান্যবার বইটা কাউন্টারে জমা দিতে যাওয়ার পথে আমার রিডিং টেবিলের পাশ দিয়ে যেত। প্রচ্ছদে 2বার নখ দিয়ে টরেটক্কা করে মেসেজ পাঠাতো। আমি পরিমরি করে ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম আর বইটা আমার নামে ইস্যু করে নিতাম। সেদিন নো টরেটক্কা, শুধু হেসে চোখের 2টো পাতা বন্ধ করল। ব্যাস, হাত পা কেমন অবশ হয়ে গেল। কাউন্টারে পৌঁছাতে দেরি হলো। আমার টার্ন আসতে লাইব্রেরিয়ান ছোকরা বলল, বইটি একজন নিয়েছে। কে নিয়েছে নাম বলল না। তর্কাতর্কি করে লাভও হলো না। টেবিলে ব্যাগ ট্যাগ ফেলে ছুঁট লাগালাম। পুরো ক্যাম্পাস জুড়ে খুঁজলাম। ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে পুষ্পাবল্লী। পরে জেনেছি সেদিন ছিল আমাদের কলেজে ওদের শেষ দিন। বিকেলের ট্রেনে চেন্নাই রওনা হয়ে গিয়েছিল। কুয়াশার নীরবতা নামল ঘরে। পরে হিস্ট্রি বিভাগে খোঁজ করেননি? ফোন নাম্বার, ঠিকানা? না, প্রচণ্ড অভিমান হয়েছিল। অনিলদার ক্যান্টিনে একলা অপেক্ষা করতে করতে ওরও নিশ্চয়ই খুব অভিমান হয়েছিল। বইটার খোঁজ করেছিলেন পরে? করেছিলাম। ছোকরা বলল যে নিয়েছিল সে আহাম্বক বই হারিয়ে ফেলে ফাইন জমা দিয়েছে। পুষ্পাবল্লী চলে যাওয়ার পর কিছুদিন খুব মন খারাপ ছিল। তারপর পরীক্ষার চাপ, চাকরি পাওয়া, মধ্যবিত্ত পরিবারে মা বাবার আবদারে কলেজেরই একটি মেয়েকে বিয়ে করে ফেলা, সব ললাট লিখন। যাই হোক, আমার কোনো আফসোস নেই। শুধু আজ চিঠিগুলো ছুঁয়ে মনে হলো আমি টাইম ট্রাভেলার। কার্তিকেয়নবাবু এখন কোথায় কে জানে? তোমার কি সন্দেহ হয় সেই আহাম্মক বইটি হারায়নি? কার্তিকেয়ন তার কাছ থেকে কোনোভাবে ঝেঁপে নিয়েছিল? কার্তিকেয়নবাবু আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেই? ফেসবুক? খুব একটা ছোট হাসলেন জয়দীপ। আমরা 80s কলেজ পড়ুয়া। 10 বছর আগে জন্মালে সমাজ পাল্টানোর স্বপ্ন নিয়ে মরতাম, আর 10 বছর পরে জন্মালে মোবাইলে চোখ রেখে পথ চলতে গিয়ে। আমার ফোনটা দেখেছ? আনস্মার্ট। আমেরিকা থেকে মেয়ে আপেল পাঠিয়েছিল। অন্যের কামড় বসানো আপেল ছুঁইনি। বন্ধু তথা অনুবাদকের নাম টুকে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হিমিকা। 40 বছরের পুরনো সেই মুহূর্তগুলো জঙ্গলের শুকনো পাতার মতো পড়ে আছে। আপনার অনুমতি নিয়ে একটু ঝড় তুলতে চাই। পাতাগুলো তছনছ হতে পারে। গো অ্যাহেড। পুরনো কাসন্দির ঝাঁঝ মন্দ লাগে না। দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো হিমিকা। পেনের পিছনটা কপালে 3বার ঠুকে বলল, এই গোটা ঘটনায় একটি লোকের ভূমিকা মিস করে যাচ্ছি আমরা, হু ওয়াজ আ মিউট স্পেকটেটর। কে সে? বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলেন জয়দীপ। হিমিকা হাসল, কোনো উত্তর দিল না। একটা সন্দেহ তার হয়েছে, কিন্তু তার আগে একবার পুষ্পাবল্লীর সঙ্গে কথা হওয়া দরকার।
না হলে কার্তিকেয়ন সম্বন্ধে জানা যাবে না। পুষ্পাভল্লী সন্ধান পেতে সময় লাগলো। বিশ্ববিদ্যালয়ের কাছে 40 বছর পুরনো এক্সচেঞ্জ প্রোগ্রামের কোনো রেকর্ড নেই। সেন্ট ফ্রান্সিস কলেজে ফোন করেও লাভ হলো না। একটু মাথা খাটাতে সেন্ট ফ্রান্সিস কলেজের প্রাক্তনী সংগঠনের সঙ্গে যোগ স্থাপন করা গেল। হিমিকা নিজের সাংবাদিক পরিচয় দিয়ে ইমেল করল, মিসেস পুষ্পাভল্লী সম্পর্কে জানতে চাই। উত্তর এলো, মিসেস নয় মিস, ওর ফোন নাম্বার। যোগাযোগ করল হিমিকা। প্রযুক্তির ব্যবহারে জয়দীপবাবুর থেকে অনেক বেশি সড়গড় প্রফেসর পুষ্পাভল্লী দেবী। অনলাইন ভিডিও করে জানালেন ওর কাছে জয়দীপবাবুর হয়ে যেচে ওকালতি করেছিলেন কার্তিকেয়ন। তাতে জয়দীপের ভদ্র মার্জিত রূপটা জানতে পেরে দেখা করতে রাজি হন তিনি। নয়তো উত্তম কুমারের মতো হ্যান্ডসাম একজনের সঙ্গে চিরকুট আর চোখের চাউনিতেই ফ্লার্ট করা সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। উনি সেদিনও প্রেমে গদগদ সম্পর্কে বিশ্বাস করতেন না, আজও করেন না। খাতায় কার্তিকেয়র নামটা কাটতে কাটতে হিমিকা মনে মনে বলল, যা, তাহলে বাকি রইল সেই ব্যাটা ছোকরা লাইব্রেরিয়ান। পুষ্পাভল্লীকে জানালো, আপনার শেষ চিঠিটা হাতে পাননি মিস্টার জয়দীপ। আপনি হয়তো ক্যান্টিনে অনেকক্ষণ অপেক্ষা করে ওর ওপর রাগ করেছিলেন। অফকোর্স, কিন্তু শেষ চিঠি পেল না কেন? হয়তো লাইব্রেরিয়ান ছোকরারা আপনাকে পছন্দ হয়েছিল, কিংবা জয়দীপবাবুকে ঈর্ষা। বই রেখে দিয়েছিল এমন সেকশানে যেখানে থাকার কথা নয়, কাকতালীয়ভাবে আমার হাতে এসে পড়েছে। ধ্যাত, হি ওয়াজ কোয়াইট এ নর্মাল গায়। চুপচাপ নিজের কাজ করে যেত। লাঞ্চের পর ওর জর্দার গন্ধটা একটু অসহ্য লাগতো, এই যা। এটা তোমার একটা অ্যাবসার্ড সন্দেহ। ক্ষণস্থায়ী ডিজিটাল নিরাপত্তার পর জিজ্ঞেস করলেন, আচ্ছা জয়দীপ কেমন আছে? সংক্ষেপে জানালো হিমিকা। কার্তিকেয়ন এবং লাইব্রেরিয়ান, এই জোড়া এলিমিনেশনের পর সে এখন বুঝতে পারছে তার সন্দেহটা হয়তো ভুল নয়। যা, তোমার এরকম গোয়েন্দা মার্কা অভিযান ব্যর্থ গেল। অবস্থানে বই রাখাটা রহস্যই রয়ে গেল। খুব খানিকটা হেসে বললেন জয়দীপ। হিমিকা বলে, আপনি সেদিন বললেন না, এই আহাম্মকের আপনাদের মেসেঞ্জার বইটি হারিয়ে ফেলা, পুষ্পাভল্লী দেবী চলে যাওয়া, তারপর চাকরি পেয়ে মা বাবার আবদারে কলেজেরই একটি মেয়েকে বিয়ে করে ফেলা, সবই ললাট লিখন। কথাটা ঠিকই, কিন্তু এই লিখন লিখেছে সেই, যে বইটি শেষবার নিয়েছিল। সে বইটি হারায়নি, মিথ্যে বলে ফাইন দিয়েছে, তারপর গোয়েন্দা গল্পের তাকে লুকিয়ে রেখেছে। কোনো অজানা কারণে ধারাবাহিক চিঠিগুলো নষ্ট করতে তার মন চায়নি। সে শুধু চেয়েছিল সবটা একসঙ্গে হারিয়ে যাক, কারণ আপনি বা পুষ্পাভল্লী আপনাদের চিঠিগুলো নিজেদের কাছে রাখেননি, সবই বইটার মধ্যে জমা করেছেন। কখনো ভাবেননি হয়তো পুষ্পাভল্লীর বই জমা দেওয়া আর আপনার ইস্যু করার মাঝে কোনো অদৃশ্য হামলাদার আমছালা সবটাই গায়েব করে দেবে। উত্তেজিত হয়ে জয়দীপবাবু বললেন, তার মানে পুষ্পাভল্লীর পরে বইটা যে নিয়েছিল তার নামটা খুঁজলেই তো সব রহস্যের সমাধান। লাইব্রেরিয়ানের মুখে শোনা নামটা মনে পড়তেই গিলে ফেলল হিমিকা। মুখে বলল, নামহীন, মানে ওদের রেকর্ডে নাম নেই। বলে সে উঠে পড়ল। আমি আসি, বাড়ি ফিরে খুব এম্বারেসড ফিল করব। দুদিন মিলিয়ে আপনার অনেকটা সময় নষ্ট করলাম। অবসরের পর ওই সময়ের দিক থেকে অন্তত আমি যথেষ্ট ধনী। নেই বলতে ছেলে মেয়ের কাছে বারবার উড়ে যাওয়ার দুটো ডানা। মাঝে মাঝে এসে বুড়োর সময়টা একটু নষ্ট না হয় করে গেলে। দরজা খুলে বেরোতে যাবে হিমিকা। জয়দীপ হঠাৎ উঠে দাঁড়ালেন। 1 মিনিট, গল্পের একটু বাকি রয়ে গেল মনে হচ্ছে না? অবাক হয়ে পিছন ফেরে হিমিকা। দেখে সোফা থেকে উঠে দাঁড়িয়েছেন জয়দীপবাবু, দু চোখে ইউরেকা টাইপ আলো। তিনি বলে চললেন, আমার আগেই সেদিন যে বইটা নিয়ে নিয়েছিল সে চতুর অথচ সৎ। বই লাইব্রেরির বুক শেলফে রেখে এসেছিল, অন্যের চিঠিতে হাত দেয়নি, তাই তুমি পেলে। কিন্তু এক চালে চিঠি থেকে সাক্ষাতে উত্তরণটা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ বুদ্ধিমান এবং বেপরোয়া।
অনেকটা কারসাজি, কিছুটা বাজি, প্রেমে ও যুদ্ধে সব কিছুতেই রাজি, এরকম একটা লোককে আমি চিনতাম। দেওয়াল জোড়া স্ত্রীর হাসি মুখের সামনে গিয়ে দাঁড়ালেন জয়দীপ। হো হো হো, হোয়াট আ গেম! তুমি বললে না নামহীন? ব্রাভো অনামিকা, ব্রাভো। হিমিকার মনে হলো অনামিকার হাসিতে আজ হাজার দুষ্টুমির হ্যালোজেন।